হাঁপানির সমস্যা বা সিওপিডির সমস্যা যারা কষ্ট পান তাদের বর্ষাকালে কি সমস্যাটা বাড়ে? কাদের এই বর্ষাকালে চিন্তা বেশি, অর্থাৎ ফুসফুসের যে সমস্যা সেই সমস্যায় কারা জর্জরিত বেশি হন, কেন হন, কিভাবে সুরক্ষিত থাকবো, আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি মণিপাল হাসপাতালের বিশিষ্ট পালমোনোলজিস্ট ডক্টর দেবরাজ যশকে। নমস্কার, আমি ডক্টর দেবরাজ যশ, মণিপাল হাসপাতালে পালমোনোলজি বিভাগের বিভাগীয় প্রধান। আজকের বিষয় বর্ষাকাল শ্বাসকষ্টের রোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বর্ষাকালে দুটো জিনিস হয়। এক নম্বর হচ্ছে আবহাওয়ার আকস্মিক যে পরিবর্তন হচ্ছে, মানে ধরুন আপনি অফিসের জন্য বেরিয়েছেন, আপনি রাস্তায় ভিজে গেলেন, বাড়ি থেকে বেরোনোর পরই আপনি ট্রেনে গেলেন, ট্রেনে করে এসে আপনি অটো করে বা অফিসে এলেন পুরো ভিজে জামা বা ভিজে মোজা, তারপর আপনি এসিতে ঢুকে ওটাই শুকোলো এবং আপনি বাড়ি ফিরলেন, দুদিন পর থেকে আপনার জ্বর বা গলা ব্যথা এগুলো শুরু হলো। এবার ধরুন আপনার বয়স কম, সেটা হয়তো সামান্য সর্দি জ্বর সর্দি কাশির মধ্যে রয়ে গেল, কিন্তু যে রোগাক্রান্ত, যার ধরুন লাংসের এমনি সমস্যা রয়েছে, কারো অ্যাজমা রয়েছে, কারো সিওপিডি রয়েছে, কারো ব্রঙ্কিয়েকটেসিস রয়েছে, কারো আইএলডি রয়েছে, তার ক্ষেত্রে এই সামান্য তারতম্যেও যখন ইনফেকশন হয়ে যায় তখন তার প্রভাবটা অনেক সময় সুদূর প্রসারী হয়। দ্বিতীয় যেটা, বর্ষাকালে যে কোনো ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া, বর্ষাকালের যে আবহাওয়া তাতে পার্টিকুলারলি ইনফ্লুয়েঞ্জা এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া তার জন্য একটি আদর্শ সময়, যে সময় তারা বংশবৃদ্ধি করে, যে সময় ভাইরাল রেপ্লিকেশন হয়। এবং জুলাই মাস বা আগস্টের শুরুর দিকে প্রত্যেক বছর কলকাতায় বিশেষত আমরা ইনফ্লুয়েঞ্জার একটা বিপুল সংক্রমণ পাই এবং হাসপাতালগুলোতে যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে ভর্তির সংখ্যা অনেক বেড়ে যায়। আমরা যে কোভিড নিয়ে কথা বলি, কোভিড সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ, কিন্তু কোভিডের থেকেও আমার মনে হয় যে ইনফ্লুয়েঞ্জা, যেগুলো লাংসের ওপর প্রভাব অনেক সুদূর প্রসারী এবং যার সংখ্যাও অনেক বেশি পরিমাণে হয়, সেই সম্পর্কেও আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। জ্বর হলে লাংসে এফেক্ট খুব কম ক্ষেত্রে করে। যে আমাদের যদি 100 জনের আমি ধরি জ্বর হয়, হয়তো লাংসে এফেক্ট একজনের হবে, কিন্তু আপনি যদি বিপুল সংখ্যক মানুষের জ্বর হয় তখন আপনি সেই 1% আমাদের মতো যেখানে বিপুল জনবসতিপূর্ণ অঞ্চল, সেখানে সেই সংখ্যাটা অনেক বেশি পরিমাণে হয়ে যায়। তো সেই জন্য লাংসে প্রভাব পড়েছে কি পড়েনি সেটা বোঝবার জন্য আপনাকে কি করতে হবে, যদি দেখেন যে আপনাদের কোভিড, আমাদের একটা ভালো অভ্যাস শিখিয়েছে অক্সিজেন লেভেল দেখা। বয়স্কদের ক্ষেত্রে যদি অক্সিজেন লেভেলটা মাপবেন, অক্সিজেন লেভেল যেটা বেসিক থাকে তার থেকে যদি 4 থেকে 5% নিচে নেমে যায়, যদি ঝিমিয়ে পড়েন বয়স্ক মানুষ সোডিয়াম পটাশিয়ামের তারতম্যের জন্য, জ্বর যদি 4 থেকে 5 দিনের বেশি তীব্র হয়, কাশি খুব ডিস্ট্রেসিং কাশি যদি হতে থাকে যে একদমই থামছে না, 4-5 দিন হয়ে গেছে শুতে পারছে না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে সেই জ্বরটা হয়তো লাংসে, বা যেটা আমরা বলে থাকি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আমরা যে কোনো রেসপিরেটরি ইনফেকশনকে দুটো ভাগে ভাগ করি, একটা আপার, একটা লোয়ার। আপার মানে নাক কান গলাতেই সীমাবদ্ধ, লোয়ার মানে যখন সেটা ফুসফুস বা শ্বাসনালীতে সংক্রমণ হয়। এবং আর একটা কথা আপনাদের বলতে চাই, এক্স-রে নর্মাল থাকলে কি লাংসে ইনফেকশন নেই? একদম আছে। আমাদের রেসপিরেটরি সিস্টেমের দুটো পার্ট, একটা শ্বাসনালী, একটা হচ্ছে দুটো লাংস। যদি শ্বাসনালী, অ্যাজমা সিওপিডি রোগে যে সংক্রমণ হয় তাতে কিন্তু এক্স-রেতে খারাপ কিছু থাকে না, তাতে শুধুমাত্র শ্বাসনালী সংক্রমণের জন্য অক্সিজেনের লেভেল কমে যায় যে সমস্ত, তাতে অনেক সময় এক্স-রে নর্মাল আছে, কিন্তু আপনি যখন সিআরপি লেভেল দেখবেন বা সমস্যা দেখবেন সেগুলো অনেকটা বেশি রয়েছে। তো এক্স-রে নর্মাল হলেও কিন্তু শ্বাসকষ্টের রোগ থাকতে পারে। এছাড়াও যদি খুব এমন জায়গায় হয়তো সংক্রমণ হয়েছে, সেটা এক্স-রেতে এলো না, সিটি স্ক্যানে আসতে পারে, হয়তো ফুসফুসের পেছন দিকটায় বা হার্টের পেছন দিকে যে লাংসের অংশটা রয়েছে সেই জায়গাতেও হতে পারে। তো এক্স-রে নর্মাল হলেও কিন্তু সংক্রমণ যে হয়নি সেটা বলা যায় না। যে কোনো লাংসের রোগ সেটা অত্যন্ত সংক্রামক হয়, মানে আমার ধরুন একটা ইনফেকশন হয়েছে, আমার থেকে পাশের জনেরও হতে পারে। তো নাক দিয়ে জল পড়া, হাঁচি, ইউজুয়ালি এটা ইন্ডিকেট করে
কোনো ভাইরাল ইনফেকশন ইউজুয়ালি, মানে হতেই পারে যে অন্য, এবং এটা হলেই যেন আমরা অ্যান্টিবায়োটিক না খেয়ে ফেলি। আমাদের 2 দিন অপেক্ষা করতে হবে। আপনারা তাহলে প্রশ্ন করতে পারেন, আমার যে এত কষ্ট হচ্ছে আমি কী করব? আপনার জ্বর হলে জ্বরের ওষুধ খান, আপনার যদি নাক বন্ধ, নাক দিয়ে জল পড়ে, অ্যান্টি অ্যালার্জিক ওষুধ নিন, নাকের স্প্রে নিতে পারেন। কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি অ্যান্টিবায়োটিক নিলেও এই সমস্যাগুলো কিন্তু ভাইরাল সংক্রমণের জন্য, এবং অ্যান্টিবায়োটিক এই ধরনের ভাইরাল ইনফেকশনে খুব একটা প্রতিরোধক ভূমিকা নেয় না। উপরন্তু আপনার অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স হয়ে যাবে, এবং দ্বিতীয় বা তৃতীয়বার যখন আপনি অ্যান্টিবায়োটিক খাবেন তাতে আপনি যেরকম ভূমিকা আপনার পাওয়া উচিত ছিল সেরকম ভূমিকা আপনি পাবেন না। যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম, মানে যারা ধরুন ডায়ালিসিস রোগী, ক্যান্সার বা কেমোথেরাপি রোগী, বয়স্ক মানুষ, কিডনি ছাড়াও লিভার, এছাড়াও শ্বাসকষ্টের রোগী, সিওপিডি, আইএলডি, ব্রঙ্কিয়েক্টেসিস, যারা বহুবার হাসপাতালে ভর্তি হয়েছেন, যারা নিয়মিত হাসপাতালে যেতে হয়, যারা কোনো কারণে শয্যাশায়ী রয়েছেন বহুদিন ধরে, তো তাদের ক্ষেত্রে কি হয়, এই সংক্রমণের সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এছাড়াও ধরুন আমার ফুসফুসের কার্যক্ষমতা, আমি একজন নর্মাল মানুষ 100%, এবার ধরুন যার ফুসফুসের কার্যক্ষমতা 30%, এমন রোগী রয়েছে। আমার যদি নিউমোনিয়া 5 থেকে 10% হয়, আমার 90% ফুসফুস সেটা রয়েছে, সেটাকে আটকাবার জন্য হয়তো আমার কিছুদিন সমস্যা হবে, কিন্তু আমি সেরে উঠব। কিন্তু যার ক্ষেত্রে 30% লাং আক্রান্ত, তার সামান্য 5% আক্রান্ত হলেও তাকে হাসপাতালের প্রয়োজন হতে পারে। তো যারা যারা বয়স্ক মানুষ এবং যারা যারা বিভিন্ন রোগে, ক্রনিক ডিজিজ যেগুলো আমরা বলি, সেগুলোতে আক্রান্ত এবং বহুবার হাসপাতালে ভর্তি হয়েছেন। আর একটা কমন প্রশ্ন মানুষ করে যে বয়স্ক মানুষ, উনি তো বাড়ি থেকে বেরোননি, তাহলে ওনার কি করে নিউমোনিয়া হলো? উনি তো কোনো অনিয়ম করেননি, ওনার কি করে হলো? উনি অনিয়ম করেননি, আপনি করেছেন। আপনি অফিসে যাচ্ছেন, আপনার থেকে ওনার সংক্রমণ হচ্ছে। আপনি স্কুলে যাচ্ছেন, আপনার ছেলে, তার থেকে হয়তো দাদু বা ঠাকুমার সংক্রমণ হলো। তো ওনারা না গেলেও আপনাদের, এবং এর থেকেই হচ্ছে যে অভ্যাসটা, আমরা ভালো অভ্যাসটা কোভিডের সময় করেছিলাম, যে কারো সর্দি জ্বর হলে আলাদা একটা ঘরে থাকতাম, কারো সর্দি জ্বর হলে মাস্ক পরতাম, কারো সর্দি জ্বর হলে বয়স্ক মানুষকে তার থেকে দূরে রাখতাম। সেই অভ্যাসগুলো কিন্তু সমানভাবে বর্ষাকালের ক্ষেত্রেও প্রযোজ্য। ইনহেলারের ভূমিকা কি? ইনহেলার 2 ধরনের হয়। এক ধরনের ইনহেলার যাতে হচ্ছে ব্রঙ্কো ডাইলেটার থাকে, মানে শ্বাসনালীটাকে খুলতে হেল্প করে। আর এক ধরনের ইনহেলার যাতে স্টেরয়েড জাতীয় ওষুধ থাকে। আপনার যদি অ্যাজমা থাকে বা পোস্ট ভাইরাল ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটি, মানে আমি সহজ বাংলায় বলছি, ভাইরাল ইনফেকশন হয়েছে, শ্বাসনালী অতি সক্রিয় হয়েছে, বা অ্যাজমা, সিওপিডি, সেই সব ক্ষেত্রে আপনার ইনহেলারের ভূমিকা আছে। আপনার প্রধান যদি ওষুধ হয় নিউমোনিয়া, তাতে কিন্তু ইনহেলার বিরাট কোনো কাজ করবে না। বা বয়স্ক মানুষদের ক্ষেত্রেও আমি বলবো যে আমাদের একটা ধারণা আছে, কাশছে মানে একটু নেবুলাইজার দিয়ে দিই। কারণটা নির্ধারণ করতে হবে। কারণ যদি না প্রপার হয়, আপনার লাংসের নিউমোনিয়ার জন্য কিন্তু ইনহেলারের বিরাট কোনো ভূমিকা নেই। এবং ইনহেলারও নিলে তার পদ্ধতি, সঠিক পদ্ধতি, সঠিক ইনহেলার, সঠিক রোগে সঠিকভাবে যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু যে কারণে আপনি ইনহেলার নিচ্ছেন তার উদ্দেশ্য হয়তো কিঞ্চিত সাধন হতে পারে। আপনি হয়তো মনে করলেন একটু কাশি কমলো, কিন্তু রোগটা সমূলে নির্পাত হয় না। প্রচণ্ড জিআই ইনফেকশন হয়, মানে পেট খারাপের রোগ হয়, মাছি থাকে, যে সমস্ত রাস্তায় খাওয়া দাওয়া থাকে সেগুলোতে বিভিন্ন রকমের পেটের ইনফেকশন বাড়ে। পেটের ইনফেকশনের জন্য কিন্তু লাংসের অনেক সমস্যা হয়। মানে পেটে অনেক ভাইরাল ইনফেকশন শুরুই হয় হচ্ছে পায়খানা, বমি দিয়ে, খিদের দিয়ে। তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ঠান্ডা খাবার দাবার খাবেন না, বাইরের কাটা ফল বা ও জাতীয় খাবারও খাবেন না। ভ্যাকসিন নেবেন, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, 2 ধরনের ভ্যাকসিন। এছাড়াও খাওয়া দাওয়ার মধ্যে যে সমস্ত খাবার দাবারে অ্যালার্জির সম্ভাবনা বাড়ে, যেমন চিংড়ি, বেগুন, নারকেল, কলা জাতীয় খাবার, তো সেই জাতীয় খাবারগুলো খাবেন না। ঠান্ডা জাতীয় চিল্ড মানে জিনিসপত্র, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, সেটা থেকেও দূরে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুকে ঘর ঘর আওয়াজ হলে কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে, কারণ বুকে ঘর ঘর আওয়াজ দেখতে হবে যে কফ জমে যাওয়ার জন্য না স্প্যাজম বেড়ে যাওয়ার জন্য। যদি কফ বেড়ে যাওয়ার জন্য হয় তখন ডাক্তারবাবুরা আপনাকে অ্যান্টিবায়োটিক, কফ তরল করার ওষুধ, স্টিম এই জাতীয় জিনিস দেবে। কিন্তু যদি দেখা যায় যে বুকে ঘর ঘর আওয়াজটা স্প্যাজমের জন্য বা শ্বাসকষ্ট, অ্যাজমা, সিওপিডি স্প্যাজমের জন্য, তখন আপনাকে ইনহেলার বা নেবুলাইজার এছাড়াও স্টেরয়েড জাতীয় ওষুধ আপনাকে দিয়ে থাকে। এবং আর একটাও আমি আপনাদের বলতে চাই, অনেকে স্টেরয়েডের প্রতি একটা ভীতি আছে, কিন্তু ডাক্তারবাবু যদি মনে করেন অ্যাজমা, সিওপিডি রোগে 5 থেকে 7 দিনের জন্য স্টেরয়েড নিশ্চিন্তে দেওয়া যায়, তার জন্য ততটা ক্ষতির সম্মুখীন আপনাদের হতে হবে না। বর্ষাকালে যখন অফিসে বা কার্যে বেরোচ্ছেন, একটা এক্সট্রা পেয়ার অন্তত মোজা ক্যারি করবেন। কারণ চটি সবসময় আপনার চটি বা জুতো এক্সট্রা ক্যারি করা সম্ভব হয় না। এবং অফিসে যদি ভিজে যান, ঢোকার আগে একটু আর একটা কোনো মানে ছোট্ট ধরুন অন্তত রুমালও যদি অন্তত মুছে তারপর ঢুকুন, যাতে হঠাৎ করে তাপমাত্রা চেঞ্জের মধ্যে আপনার শরীরকে পড়তে না হয়। বয়স্কদের ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ভ্যাকসিন দেবেন। বাড়ির কারো যদি ঠান্ডা লাগে, সে যেন সেই বয়স্ক মানুষের সংস্পর্শে না আসে। অক্সিজেন লেভেল বাড়িতে মাপবেন। কোনো সময় সর্দি জ্বরের সাথে অক্সিজেন লেভেল 90-এর নিচে হলে নিকটবর্তী ডাক্তারবাবু বা হাসপাতালের কাছে যাবেন। বাইরের যত্রতত্র খাবার খাবেন না। এবং যখনই কোনো কাশি 2 সপ্তাহের বেশি হবে, অবশ্যই এক্স-রে করে ডাক্তারবাবুর কাছে গিয়ে উনি যা যা পরীক্ষা মনে করবেন সেগুলো করিয়ে নেবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর দেবরাজ যশকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার বা অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারদের মতামত বা পরামর্শ নিতে, বাড়িতে বসে যদি জানতে চান বা আপনি বুঝতে যদি চান যে ঠিক কোন ডাক্তারবাবুর কাছে আপনাকে যেতে হবে কোন সমস্যা নিয়ে, তাহলে আপনি মেডিটিপস ইউটিউব চ্যানেল দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং দেখুন যে আপনার ঠিক কী সমস্যা হতে পারে এবং কোন বিশেষজ্ঞর কাছে যাওয়ার প্রয়োজন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন আমাদের এই ভিডিওগুলি, কারণ আমাদের এই ভিডিওগুলি হয়তো আরও বহু মানুষের উপকারে আসতে পারে। তাই দেরি না করে আপনারাও আমাদের সঙ্গে এগিয়ে আসুন, ভিডিওগুলি শেয়ার করুন এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে আপনিও আমাদের সঙ্গে হাত মেলান। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।